বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 23 জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা আওয়ামী লীগের। ছাত্র জনতা রক্তক্ষয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ তাদের 23 জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে এক ধরনের অস্থিরতা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে মাঠ পর্যায়ে হঠকারী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণের মতো বেআইনি পন্থায় রাষ্ট্রকে অস্থিতিশীল করার আওয়ামী নকশার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। তারা জানাচ্ছে যে আওয়ামী লীগের এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে পুলিশের সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এরপর জানাবো রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের মৃত্যু। রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ মারা গেছে। এই ঘটনায় পুলিশের সদস্যরা জানাচ্ছে যে মাত্র কয়েকদিন আগে আরেক সন্ত্রাসী গ্রুপ গুলি করে কাইল্লা পলাশকে হত্যা করেছে। এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। কাইল্লা পলাশের মৃত্যুতে তার স্ত্রী থানায় একটি মামলা দায়ের করেছে অপর শীর্ষ সন্ত্রাসীর নামে। হাতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মোহাম্মদপুরে অপরাধীদের নির্মূল করা হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে তিনি এসব কথা জানিয়েছেন। এবারে জানাবো এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে মন্তব্য রাশেদ খানের। আমাদের তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে শুনে ভালো লাগলো বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রাশেদ খানের। আগে তিনি গণ অধিকার পরিষদে ছিলেন, সেখান থেকে সুবিধা করতে না পারায় তিনি নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। এরই মধ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় নিজেদের কৌশল পরিকল্পনা জোরদার করেছে নয়াদিল্লি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 23 জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা আওয়ামী লীগের। ছাত্র জনতা রক্তক্ষয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, প্রায় 2 বছর হতে চলল আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা তারা মূলত এখন দেশের অভ্যন্তরে থাকতে না পেরে বরং ভারতে থেকে তারা দেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, যদি এভাবে এটি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ আরো ব্যাপক আকারে তারা নানাবিধ সমস্যার সৃষ্টি করবে। সুতরাং তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আওয়ামী লীগের এই ধরনের কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আওয়ামী লীগের এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে ভাবছি। যদি সরকার আগামী 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের বিভিন্ন মহলকে চিঠি দেওয়া হয়েছে যাতে করে তারা সবাই সতর্ক অবস্থানে থাকতে পারে।
যাতে করে কোনো সন্ত্রাসীরা আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এও জানানো হচ্ছে যে সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরু করেছে সেগুলো বন্ধ করার জন্য সরকার বদ্ধপরিকর। আগামী 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ধরনের নাশকতা বাংলাদেশে শুরু হতে চলেছে সেটি প্রতিহত করা এই মুহূর্তে সবার জন্য খুব বড় ধরনের একটি কার্যক্রম। তাই সবাইকে এসব বিষয়গুলো নিয়ে মাথায় রাখতে হবে এবং এগুলো নিয়ে যেন দ্রুততম সময়ের মধ্যে এটি করা যায় সেটি দেখভাল করতে হবে। রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের মৃত্যু। রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ মারা গেছে আজ পৌনে 1টার দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। হাতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, পলাশের মৃত্যুর খবর তিনি শুনেছেন। এর আগে রামপুরা টিভি সেন্টারের বিপরীতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার রাত 12টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 8 দিন কোমায় থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে কাইল্লা পলাশের উপর হামলার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার, পুরনো দ্বন্দ্ব এবং অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পলাশ গুলিবিদ্ধ হওয়ার পরদিন তার স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে হাতিঝিল থানায় হত্যা চেষ্টা মামলা করেন। মামলার আরেক শীর্ষ সন্ত্রাসী জিশান সহ 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও 7 থেকে 8 জনকে অজ্ঞাত আসামি করা হয়। ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যথাযথভাবে থেরাপি দেওয়া হচ্ছে। এই সন্ত্রাসীরা মূলত দেশজুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়ে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তারপর তারা দেশের মধ্যে একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। রাজধানীর মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে মোহাম্মদপুর এলাকায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং যারা দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে যে কোনো মূল্যে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি যে যারা মোহাম্মদপুরের মতো জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আমরা যে কোনো মূল্যে শাস্তির আওতায় নিয়ে আসব। তারা যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি এই ধরনের কার্যক্রমগুলো যারা চালিয়ে যাচ্ছে সেটি সারা পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই, আসলে যে ধরনের কার্যক্রম তারা সৃষ্টি করেছে এবং শুরু করেছে, তারা যে ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, এই অরাজককারীদের বিরুদ্ধে আমরা যথাযথভাবে আইনিভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। যেভাবে চট্টগ্রামে আমরা একটি অপারেশন চালিয়ে সন্ত্রাসীদের নির্মূল করেছি, একইভাবে রাজধানী ঢাকার মোহাম্মদপুরেও একইভাবে এই সন্ত্রাসীদেরকে দমন করা হবে বলে জানান তিনি। আগের যে কোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক গতিতে কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করে দেশে ফেরত আনা হচ্ছে। সুতরাং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে বেনজিরের মতো সন্ত্রাসীদের যেহেতু আটক করে দেশে ফেরত আনা হচ্ছে, সুতরাং আমরা চাইলেই মোহাম্মদপুরের মতো ওই জঙ্গি গোষ্ঠীদেরকে দমন করতে আমরা অনেক বেশি তৎপরতা ভূমিকা রাখছি এবং আমরা চাই এই তৎপরতা কার্যক্রম চালিয়ে আমরা মূলত এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে এবং শাস্তির আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে আমরা পুরো পরিস্থিতিটি সুন্দরভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানানো হয়েছে। আমাদের নতুন প্রজন্মের দল
এনসিপির নেতাকর্মীরা তারা নাকি মদের বারেও কিছু মিটিং করে এমন উদ্ভট মন্তব্য করেছেন রাশেদ খান। আমাদের তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারেও হচ্ছে শুনে ভালো লাগলো বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এর আগে তিনি গণ অধিকার পরিষদে ছিলেন এবং সেখানে থাকাকালীন তিনি মূলত তেমন একটা সুযোগ সুবিধা পাননি। তাই তিনি ধীরে ধীরে বিএনপিতে এসে যুক্ত হয়েছেন যাতে করে সহজে সংসদ সদস্য হতে পারেন। কিন্তু দুঃখজনক ব্যাপার যে রাশেদ খানকে সাধারণ মানুষ ভোট না দিয়ে ওই আসনে জামাতের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করার কারণে রাশেদ খান মূলত তিনি আর সেটি করতে পারেননি। এই ধরনের কার্যক্রম তিনি আসলে চালাচ্ছেন। নতুন করে তিনি এনসিপির পিছনে লেগেছেন, কারণ তিনি এনসিপিকে জামাতের প্রোডাক্ট বলে নানা সময় কটূক্তি করেন। এছাড়াও তার কার্যক্রমের বেশিরভাগ সময় তিনি শুধু এনসিপির সমালোচনাই করে থাকেন এবং তিনি মূলত চান যে আসলে এনসিপি তারা যেন জামাতের সঙ্গে কোনো সঙ্গ না দেয়। মূলত রাশেদ খান এমন কিছু বলতে চাইছেন, সরাসরি না বলতে পারলেও তিনি আকার ইঙ্গিতে এটাই বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা 11 দলীয় জোট ছাড়বে না বলে নিশ্চিত করেছে। তাই রাশেদ খানের এমন উদ্ভট ও পাগলের পোলা বক্তব্যগুলোকে কেউ আসলে ভালোভাবে নিচ্ছে না। রাশেদ খানের মতো যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা অতীতে গণ অধিকারে থাকলেও এখন এই মুহূর্তে যেহেতু বিএনপি ক্ষমতায় গেছে তাই তাদের চাটুকারিতায় ব্যস্ত রয়েছে এবং এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করে বেড়াচ্ছে এই দলটি।